খবর শিরোনাম নিবেদন করছে প্রয়াত হলেন দেশের প্রাক্তন রাষ্ট্রপতি তথা ভারতের মিসাইলম্যান ডক্টর এপিজে আব্দুল কালাম আজাদ। মেঘালয়ের রাজধানী শিলংয়ে সোমবার সন্ধ্যা 7:45 নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার মৃত্যুতে শোক প্রকাশ করেন রাষ্ট্রপতি প্রণব মুখার্জি। নিম্নবিত্ত পরিবারের সন্তান হয়েও সরে যাননি পড়াশোনা থেকে, পরম নিষ্ঠা একটু একটু করে গড়ে ওঠে সেই মানুষটি একটা সময় হয়ে ওঠে গোটা দেশের পথপ্রদর্শক তথা প্রয়াত প্রাক্তন রাষ্ট্রপতি ডক্টর আব্দুল কালাম আজাদ। দেশের প্রাক্তন রাষ্ট্রপতি ডক্টর এপিজে আব্দুল কালাম আজাদের প্রয়াণে শোক প্রকাশ করেন ত্রিপুরার রাজ্যপাল ও মুখ্যমন্ত্রী। এখন নিয়ে নিচ্ছে ছোট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন খবর ত্রিপুরা। বিজ্ঞাপন বিরতির পর স্বাগত। এখন খবর বিস্তারিত। প্রয়াত হলেন দেশের প্রাক্তন রাষ্ট্রপতি তথা ভারতের মিসাইল গবেষণার পথিকৃৎ ডক্টর এপিজে আব্দুল কালাম আজাদ। মেঘালয়ের রাজধানী শিলংয়ে এক সেমিনারে বক্তৃতা দিতে গিয়ে অসুস্থতা বোধ করেন এবং পরে হাসপাতালে মৃত্যুবরণ করেন। তার মৃত্যুতে শোক প্রকাশ করেন রাষ্ট্রপতি প্রণব মুখার্জি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রয়াত দেশের প্রাক্তন রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালাম বয়স হয়েছিল 83 বছর। সোমবার শিলংয়ের হাসপাতালে প্রয়াত হন তিনি। সন্ধ্যায় শিলংয়ে IIM এর অনুষ্ঠানে ভাষণ দেওয়ার সময় হঠাৎই অসুস্থ হয়ে পড়েন প্রাক্তন রাষ্ট্রপতি। দ্রুত তাকে নিয়ে যাওয়া হয় শিলংয়ের সামরিক হাসপাতালে। হাসপাতালের তরফ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, আইসিইউতে প্রাক্তন রাষ্ট্রপতিকে রেখে চেষ্টার কোনো ত্রুটি করেননি চিকিৎসকরা। ছুটে আছেন সেনা হাসপাতাল এবং ইন্দিরা গান্ধী রিজিওনাল ইনস্টিটিউট অব হেলথ অ্যান্ড মেডিকেল সায়েন্সের চিকিৎসকরাও, কিন্তু সব প্রচেষ্টায় ব্যর্থ হয়। সন্ধ্যা 7:45 তাকে মৃত ঘোষণা করা হয়। চিকিৎসকরা জানিয়েছেন হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় প্রাক্তন রাষ্ট্রপতির। আব্দুল কালামের প্রয়াণে দেশের শোকের ছায়া। প্রতিরক্ষা গবেষণায় তার অবদান দেশকে সমৃদ্ধ করেছে, শোক বার্তায় বললেন রাষ্ট্রপতি প্রণব মুখার্জি। তিনি ছিলেন পথপ্রদর্শক, বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। भारत के पूर्व राष्ट्रपति और विशेष करके युवाओं के प्रिय श्रीमान अब्दुल कलाम जी के निधन के समाचार पूरे देश के लिए और विश्व की वैज्ञानिक आलम के लिए एक बहुत ही दुखद समाचार है। राष्ट्रपति के रूप में उनका कार्य, उनका जीवन, उनकी हर बात देश के लिए आज भी दिशादर्शक है। एक वैज्ञानिक के रूप में उन्होंने भारत को नई ऊंचाइयों पर पहुंचाया था। देश ने बहुत कुछ आज गंवाया है। मैं उस महान आत्मा के प्रति अपने श्रद्धा सुमन अर्पित करता हूं। देश आज शोकमग्न है। उनका कार्य हमें देश को आगे बढ़ाने के लिए प्रेरणा देता रहेगा। প্রাক্তন রাষ্ট্রপতির প্রয়াণে শোক প্রকাশ করেছেন উপরাষ্ট্রপতিও। ভারতের 11তম রাষ্ট্রপতির জীবনাবসানে শোক ও স্তব্ধ আপামর দেশবাসী। 7 দিনের রাষ্ট্রীয় শোকের ঘোষণা করা হয়েছে। 1931 সালের 15 অক্টোবর তামিলনাড়ুর রামেশ্বরমে জন্ম বিশিষ্ট বিজ্ঞানী, পদার্থবিদ্যা ও অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা। দীর্ঘ 4 দশক ধরে ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের প্রশাসকের দায়িত্ব পালন করেছেন তিনি। যুক্ত ছিলেন ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশনের সঙ্গেও। ভারতের মিসাইলম্যান নামে একসময় জনপ্রিয়তা লাভ করেন প্রয়াত বিজ্ঞানী। 2002 সালে বিজেপি সরকারের আমলে ভারতের 11তম রাষ্ট্রপতি নির্বাচিত হন। ভারতরত্ন সম্মানেও ভূষিত হন আব্দুল কালাম। শিক্ষা জগতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে গেছেন প্রয়াত বিজ্ঞানী। বাজপেয়ী জামানায়
বিজ্ঞান উপদেষ্টার দায়িত্ব পালন করেছেন। 1998 সালে পোখরানে ভারতের পরমাণু পরীক্ষা অভিযানে মুখ্য ভূমিকা নেন কালাম। কর্ণাটকী সঙ্গীতের ভক্ত অকৃতদার কালামের অন্যতম ছিল বীণা বাজানো। মঙ্গলবার সকাল 6:35 নাগাদ প্রাক্তন রাষ্ট্রপতির দেহ শিলং থেকে গুয়াহাটি বিমানবন্দরে উড়িয়ে আনা হয় বায়ুসেনার হেলিকপ্টারে। সঙ্গে আসেন মেঘালয়ের গভর্নর ভি শম্ভুনাথন। ভারতের মিসাইলম্যানকে শ্রদ্ধা জ্ঞাপন করলেন আসামের মুখ্যমন্ত্রী তরুণ গগৈ। কালামের মৃত্যুকে অপূরণীয় ক্ষতি বলে আখ্যা দিলেন তিনি। The president of common people. He is the president of poor down to, and he is a president particularly who is concerned for the welfare, for the future of the country. And in order to প্রাক্তন রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালামের দেহ বায়ুসেনার বিশেষ বিমানে দিল্লিতে পালাম বিমানবন্দরে নিয়ে আসা হয়। পালাম বিমানবন্দরে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শ্রদ্ধা জ্ঞাপন করেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। শ্রদ্ধা জানালেন উপরাষ্ট্রপতি হামিদ আনসারি, প্রতিরক্ষামন্ত্রী ও সেনাবাহিনীর 3 প্রধান। বিমানবন্দর থেকে প্রাক্তন রাষ্ট্রপতির দেহ কামানবাহী শকটে করে হল 10 নম্বর রাজাজি মার্গের সরকারি বাসভবনে নিয়ে আসা হয়। 10 রাজাজি মার্গে এপিজে আব্দুল কালামের বাসভবনে শায়িত ছিল তার মরদেহ। প্রাক্তন রাষ্ট্রপতিকে শেষ শ্রদ্ধা জানান দিল্লিবাসী। সেই ভিড়ে রাজনৈতিক হেভিওয়েটরা যেমন রয়েছেন তেমনই ছিলেন সাধারণ মানুষও। বিকেলে কালামের দেহ নিয়ে যাওয়া হয় তামিলনাড়ুর রামেশ্বরমে। জন্মস্থানে প্রাক্তন রাষ্ট্রপতির অন্ত্যেষ্টিক্রিয়া সম্পূর্ণ হবে। ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি কালামের শেষকৃত্য সম্পূর্ণ হবে রামেশ্বরমে, কারণ শুধু তার পরিবারের সদস্যরা চেয়েছেন বলে নয়, ওই দ্বীপভূমির সমস্ত বাসিন্দারই এটা ইচ্ছা। কালামের জন্মস্থানে তার নামে তৈরি হবে একটি স্মৃতিসৌধ। তার মৃত্যুতে 7 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। দীর্ঘ কর্মজীবনে মাত্র 2 দিন ছুটি নিয়েছিলেন তিনি, একটি বাবার মৃত্যুদিনে, অন্যটি মায়ের মৃত্যুদিনে। রসিক মানুষটি কোনো একটি অন্তরঙ্গ আলাপচারিতায় বলেছিলেন, প্রাক্তন রাষ্ট্রপতি হিসেবে তার মৃত্যুতে যেন জাতীয় ছুটি ঘোষণা করা না হয়। এক ধাপ এগিয়ে বলেছিলেন, তাকে স্মরণ করতে হলে একদিন বেশি কাজ হোক। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। নিম্নবিত্ত পরিবারের সন্তান হওয়াতে অল্প বয়সে সংসারের বোঝা কাঁধে তুলে নিতে হয়েছিল, কিন্তু সরে যাননি পড়াশোনা থেকে। পরম নিষ্ঠায় একটু একটু করে গড়ে তোলা সেই মানুষটি একটা সময় হয়ে ওঠেন গোটা দেশের পথপ্রদর্শক। বলছি ভারতের মিসাইল ম্যান তথা প্রয়াত প্রাক্তন রাষ্ট্রপতি ডক্টর আব্দুল কালাম আজাদের কথা। নেহাতি নিম্নবিত্ত পরিবারের সন্তান, অল্প বয়সে সংসারের বোঝা কাঁধে তুলে নিয়েছিলেন, কিন্তু পড়াশোনা ছাড়েননি। পরম নিষ্ঠায় নিজেকে একটু একটু করে গড়ে তোলা সেই মানুষটি পরবর্তীকালে হয়ে ওঠেন গোটা দেশের পথপ্রদর্শক। তামিলনাড়ুর রামেশ্বরমে এপিজে আব্দুল কালামের জন্ম 1930 সালের 15 অক্টোবর। বাবা জৈনুল আবেদিন, মা আসিয়াম্মা। অভাবের সংসারে শৈশব আদৌ স্বাচ্ছন্দ্যে কাটেনি কালামের। সংসার চালাতে বিভিন্ন কাজ করেছেন, আবার পড়াশোনাতেও বরাবরই ছিলেন তিনি সেরা। তিরুচিরাপল্লির সেন্ট জোসেফ কলেজ থেকে স্নাতক হওয়ার পরও তৃপ্তি পাননি। পরের বছরে মাদ্রাস ইনস্টিটিউট অফ টেকনোলজিতে এরোস্পেস ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হন কালাম। এমআইটির স্নাতক কালাম দেশের অন্যতম প্রতিরক্ষা গবেষণা সংস্থা ডিআরডিওর মুখ্য বিজ্ঞানী ছিলেন, কিন্তু আরও বড় পরিসরে কাজের আগ্রহ তার ছিল সীমাহীন। সেই তাগিদে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোয় যোগ দেন। তিনিই ছিলেন ভারতের প্রথম স্যাটেলাইট লঞ্চ ভেহিকেল প্রজেক্টের অধিকর্তা। 70-এর দশকে ইসরোর একাধিক নজরকাড়া কর্মকাণ্ডের সঙ্গে জড়িয়েছিলেন তিনি। তার এই তৎপরতায় সরকার আধুনিক ক্ষেপণাস্ত্র কর্মসূচিতে সায় দেয়। অগ্নি ও পৃথ্বীর মতো মিসাইল কর্মসূচির রূপায়ণে কালামই ছিলেন মূল চালিকা শক্তি। তার উদ্ভাবনী প্রযুক্তিগত দক্ষতায় ভারতীয় প্রতিরক্ষা ব্যবস্থা হয়ে ওঠে আরও নিশ্চিদ্র। পোখরানে পারমাণবিক বিস্ফোরণের নেপথ্যে মূল চালিকা শক্তিও ছিলেন তিনি। এর সুবাদে দেশ জুড়ে মিসাইল ম্যান নামে পরিচিত হন তিনি। প্রধানমন্ত্রীর বিজ্ঞান উপদেষ্টা ছিলেন, থেকেছেন আরও নানা সরকারি পদে। 2002 সালে সেই মানুষটি ধরা দিলেন সম্পূর্ণ অন্য আঙ্গিকে। সরকার ও বিরোধী দলের সমর্থন জিতে নিয়ে দেশের একাদশ রাষ্ট্রপতি হন তিনি। ভাবনা, মনন ও আচরণে ছিলেন 16 আনা জনগণের রাষ্ট্রপতি ছিলেন বলে মনে করে বিদগ্ধ মহল। ব্যস্ততা ছিল, তবু তার মাঝে নিরন্তর চলেছে তার পড়াশোনা এবং গবেষণা। ইন্ডিয়া 2020, ইন্সপায়ারিং থটস, ইগনাইটেড মাইন্ডসের মতো একের পর এক অমূল্য গ্রন্থের লেখক হিসাবে তাকে পেয়েছে গোটা দেশ। 2011 থেকে দেশকে দুর্নীতিমুক্ত করার অভিযানেও যোগ দিয়েছিলেন তিনি। টেকসেভি মানুষটি সোমবার শিলংয়ের IIM যাওয়ার পথেও টুইট করেছিলেন, সেখানে বক্তৃতার মাঝে সব শেষ, আর ফেরা হলো না তার। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। দেশের প্রাক্তন রাষ্ট্রপতি ডক্টর এপিজে আব্দুল কালাম আজাদের প্রয়াণে শোক প্রকাশ করেন ত্রিপুরার রাজ্যপাল ও মুখ্যমন্ত্রী।
দেশের প্রাক্তন রাষ্ট্রপতি তথা ভারতের মিসাইল গবেষণার অন্যতম প্রাণপুরুষ ডক্টর এপিজে আব্দুল কালাম আজাদের প্রয়াণে শোক ব্যক্ত করেছেন ত্রিপুরার রাজ্যপাল ও ত্রিপুরার মুখ্যমন্ত্রী। ত্রিপুরার রাজ্যপাল তথাগত রায় নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে বলেন, এপিজে আব্দুল কালামের মৃত্যুতে দেশের যা ক্ষতি হয়েছে তা অপূরণীয়। তিনি ছিলেন এক বিশেষ ব্যক্তি। ভারতের প্রতিরক্ষার জন্য যে কাজ করে গিয়েছেন তার জন্য দেশবাসী তাকে চিরকাল শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তার আরও একটি গুণ ছিল, তিনি অল্প বয়সী ছেলে মেয়েদের সঙ্গে সহজেই মিশতে পারতেন ও উৎসাহিত করতে পারতেন। পাশাপাশি রাজ্যপাল তার আত্মার শান্তি কামনা করেন। রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালামের মৃত্যুতে দেশের যা ক্ষতি হলো তা অপূরণীয়। প্রাক্তন প্রেসিডেন্ট অনেকেই আছেন, কিন্তু এপিজে আব্দুল কালাম একজন বিশেষ ব্যক্তি ছিলেন। রাষ্ট্রপতি হওয়া ছাড়াও তার বিশাল একটা পরিচয় ছিল। ভারতের প্রতিরক্ষার ক্ষেত্রে তিনি যে অবদান রেখেছেন সেটা ভারতবাসী চিরকাল শ্রদ্ধা এবং কৃতজ্ঞতার সাথে স্মরণ করবে, যে কারণে তাকে মিসাইল ম্যান বলা হতো। এপিজে আব্দুল কালামের চরিত্রে আর একটা অদ্ভুত গুণ ছিল, উনি অল্প বয়সী ছেলে মেয়েদের সাথে যোগাযোগ স্থাপন করতে পারতেন, তাদের সাথে কথা বলতে পারতেন, তাদেরকে উদ্বুদ্ধ করতে পারতেন এবং বিজ্ঞান এবং প্রযুক্তি ইত্যাদি বিষয়ে তাদের উৎসাহিত করতে পারতেন, যেটার জন্য আজকে বিশেষ করে দেশে যুবশক্তি অসম্ভব ব্যথিত। এপিজে আব্দুল কালামের মৃত্যুতে আমার একটা বিশেষ করে ব্যথা লেগেছে, কারণ আমি পেশায় প্রযুক্তিবিদ এবং একজন বিখ্যাত প্রযুক্তিবিদ, একজন অসাধারণ একজন প্রযুক্তিবিদের এরকম আকস্মিক মৃত্যু হলো। এই শূন্যতা পূরণ করা সহজ নয়। তার আত্মার শান্তি কামনা করি। অপরদিকে ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সরকার দেশের প্রাক্তন রাষ্ট্রপতির মৃত্যুর সম্পর্কে বলতে গিয়ে জানান, মঙ্গলবার মহাকরণে ক্যাবিনেট বৈঠকের আগে তার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে এদিনের সবার কাজ শুরু করা হয়। গতকাল আমাদের দেশের প্রাক্তন রাষ্ট্রপতি ডক্টর এপিজে আব্দুল কালামের প্রয়াণে তার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা প্রদর্শন করে মৌন অবলম্বনের মধ্য দিয়ে সবার কাজ আমরা শুরু করি। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। এখন সময় একটি ছোট্ট বিরতি। বিরতির পর অন্যান্য খবর নিয়ে ফিরে আসছি, সঙ্গে থাকুন। বিভিন্ন বিষয়ে মঙ্গলবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এক সিদ্ধান্ত গৃহীত হয়। বৈঠক শেষে সিদ্ধান্তের বিষয়ে সাংবাদিকদের বিস্তারিত জানান মুখ্যমন্ত্রী মানিক সরকার। বর্তমানে ত্রিপুরা রাজ্যে মোট 23টি সামাজিক ভাতা প্রকল্প চালু আছে। এর মধ্যে 3টি ভাতা কেন্দ্রীয় সরকারের আর্থিক অনুদানে এবং 20টি ভাতা চলছে সম্পূর্ণভাবে ত্রিপুরা সরকারের উদ্যোগে। এই 20টি সামাজিক ভাতার সঙ্গে আর 4টি নতুন ভাতা যুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে ত্রিপুরা সরকার। এগুলি হচ্ছে গৃহ পরিচারিকা ভাতা, তৃতীয় লিঙ্গের নাগরিকদের ভাতা, কুষ্ঠরোগীদের এবং এইডস রোগীদের ভাতা। গৃহ পরিচারিকাদের যাদের পরিবার বিপিএল অথবা বিপিএল তালিকাভুক্ত সেই সকল পরিবারের সদস্যদেরকে প্রতি মাসে 350 টাকা করে ভাতা এবং বাকি 3টি ভাতার ক্ষেত্রে প্রতি মাসে 500 টাকা করে ভাতা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মঙ্গলবার মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বৈঠক শেষে মুখ্যমন্ত্রী মানিক সরকার সাংবাদিকদের খবর জানান। মুখ্যমন্ত্রী আরও জানান, এই প্রকল্পের নোডাল দপ্তর হিসেবে থাকবে সমাজ কল্যাণ ও সমাজশিক্ষা দপ্তর। সব মিলিয়ে এখন রাজ্যে মোট সামাজিক ভাতার সংখ্যা দাঁড়ালো 27টি। আপনারা জানেন, আমাদের রাজ্যে কেন্দ্রীয় সরকার কর্তৃক সমাজের দুর্বল অংশের মানুষদের ভাতা দানের মাধ্যমে যে আর্থিক সহায়তা দেওয়া হয়ে থাকে, তার বাইরে আমরা রাজ্য সরকার 20টি ক্ষেত্রে ভাতা দিয়ে আসছি। কেন্দ্রীয় সরকার দিচ্ছেন 3টি, তার বাইরে 20টি, দুটো মিলিয়ে 23টি। আমরা আজকের মন্ত্রিসভায় সিদ্ধান্ত নিয়েছি আমাদের এই 20টি ভাতার সাথে আরো 4টি নতুন ভাতা আমরা যুক্ত করব। তার মধ্যে হচ্ছে ফিমেল ডোমেস্টিক ওয়ার্কার্স, অর্থাৎ
গৃহ পরিচারিকা যারা, তাদেরকে আমরা ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। তাদের মধ্যে যারা বিপিএল ভুক্ত কার্ড আছে অথবা নাম তালিকাভুক্ত আছে, তাদেরকে আমরা একটা ভাতা দেব। এটা প্রতি মাসে 350 টাকা করে। আরেকটা ভাতা আমরা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি, সেটা হচ্ছে ট্রান্সজেন্ডার পিপল, পার্সনস, এদেরকে আমরা ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। তাদেরকে আমরা 500 টাকা করে প্রতি মাসে আমরা দেব। ত্রিপুরার যারা স্থায়ী বাসিন্দা, এরকম লেপ্রোসি পেশেন্টস, যারা ডিফর্মড হয়ে গেছেন, এরকম যারা ত্রিপুরার বাসিন্দা, তাদেরকে আমরা ভাতা দেব মাসে 500 টাকা করে। এবং এইডস পেশেন্ট, ত্রিপুরার বাসিন্দা, তাদেরকেও আমরা মাসে 500 টাকা করে ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। তার যে গাইডলাইন, এটা খুব তাড়াতাড়ি তৈরি হবে। ফর্ম বা ফরম্যাট আমরা তৈরি করে জনগণের কাছ থেকে আবেদন আহ্বান করব। আমাদের সমাজ কল্যাণ, সমাজ শিক্ষা দপ্তর নোডাল ডিপার্টমেন্ট হিসেবে এগুলো পরীক্ষা নিরীক্ষা করে তারা চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। ত্রিপুরা রাজ্যের প্রধান বিরোধী দল কংগ্রেসকে ক্রমে পেছনে ফেলে 2 নম্বর স্থানে উঠে আসছে বিজেপি দল, আর এটাই সবচেয়ে বড় আশঙ্কার কারণ হয়ে দাঁড়াচ্ছে শাসক দলের কাছে। লালে সাজানো বাগানে গেরুয়া পদ্মে আক্রমণ কিভাবে ঠেকানো যায় সেই আশঙ্কায় এখন তাবর তাবর বাম নেতাদের রক্তচাপ ক্রমশ ঊর্ধ্বমুখী। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। ত্রিপুরা গণমুক্তি পরিষদের রাজ্যভিত্তিক এক বিশেষ সাংগঠনিক কনভেনশন অনুষ্ঠিত হয় রাজধানীস্থিত রবীন্দ্র শতবার্ষিকী ভবনে, যার প্রধান বক্তা ছিলেন সিপিএম পলিট ব্যুরোর সদস্য বৃন্দা কারাত, ছিলেন সিপিএম রাজ্য সম্পাদক বিজন ধর। বর্তমানে কেন্দ্রে এনডিএ নামের অ্যালায়েন্স সরকার থাকলেও আসলে এই সরকার চালাচ্ছে বিজেপি ও আরএসএস, যে দলের প্রধান উদ্দেশ্য হচ্ছে নিজেরা অর্থনৈতিকভাবে অগ্রসর হয়ে তাদের উদারনীতিকে কি করে কার্যকর করতে পারে। এই নতুন পরিস্থিতিতে উপজাতিরা কোন স্থানে রয়েছে তা বুঝে দেখতে হবে। এই পরিস্থিতি বামফ্রন্ট চেষ্টা করছে বিকল্প তৈরির জন্য, আর এই বিকল্প রাস্তা দেখাতে ত্রিপুরা একটি গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে। আর বিশেষ করে ত্রিপুরার উপজাতিরা সারা দেশে উপজাতি আন্দোলনে এক বিশেষ ভূমিকা নিতে পারে। এই গুরুগম্ভীর আলোচনার বক্তা সিপিএম দলের পলিট ব্যুরো সদস্য বৃন্দা কারাত। সোমবার ত্রিপুরা গণমুক্তি পরিষদের রাজ্যভিত্তিক বিশেষ সাংগঠনিক কনভেনশনে প্রধান বক্তার ভাষণে তিনি একথাগুলি বলেন। রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবনে আয়োজিত এই কনভেনশনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিপিএম ত্রিপুরা রাজ্য কমিটির সম্পাদক বিজন ধর, গণমুক্তি পরিষদের রাজ্য স্তরের নেতৃবৃন্দ। আর এবার যখন নাম তো আছে এনডিএ, একটা অ্যালায়েন্সের নাম, কিন্তু কাজ হচ্ছে বিজেপির, কাজ হচ্ছে আরএসএস। কোনো বাধা নেই, একটা সিঙ্গল মেজরিটি পার্টি, যে পার্টি এখন দিল্লির সরকার চালাচ্ছে, যে পার্টির মেইন কমিটমেন্ট হচ্ছে এই অর্থনৈতিক দিকে কিভাবে আরো অগ্রসর হয়ে এই নীতিগুলোকে কিভাবে ওরা ইমপ্লিমেন্ট করতে পারে, তো একটা নতুন পরিস্থিতি সৃষ্টি হয়েছে। সেই পরিস্থিতির মধ্যে আমরা নিজেকে কোথায় পাই, আমরা ট্রাইবাল কমিউনিটিকে কোথায় পাই, সেটা আমাদের বুঝতে হবে। কেন আমি মনে করি কি আজকে আমাদের পুরো ভারতে যা আমরা চেষ্টা করছি, বামপন্থীরা যারা চেষ্টা করছে একটা বিকল্প তৈরি করার জন্য, আমরা যা চেষ্টা করছি কি এই বুর্জোয়া পার্টির নীতিগুলোর বিকল্পে আমরা দাঁড়িয়ে পুরো দেশকে শুধু ওদের আলোচনা না করে আমাদের কি রাস্তা আছে, আমাদের কি পথ আছে, সেই বিকল্পে ত্রিপুরার একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা। আর
পাশে ত্রিপুরার মধ্যে ট্রাইবাল আন্দোলন, ট্রাইবাল অর্গানাইজেশন, ট্রাইবাল কমরেডস, গণমুক্তি পরিষদের কি অভিজ্ঞতা আছে সেটা আমাদের কিন্তু পুরো ভারতের আন্দোলনে একটা খুব ইম্পর্ট্যান্ট একটা দিক আছে। বেশ কিছুদিন ধরে রাজনৈতিক মহলে গুঞ্জন রাজ্যের একমাত্র রাজ্যসভার আসন থেকে বামফ্রন্টের তরফে দাবিদার বৃন্দা কারাত। তাই রাজ্যের সর্বস্তরের বামফ্রন্টের কর্মী সমর্থকদের মন জয় করতে তার এই ঘন ঘন রাজ্যে যাতায়াত। রাজ্যের উপজাতি অংশের নেতাকর্মীদের মনেও জায়গা করে নিতে রাজ্য থেকে দেশব্যাপী উপজাতি আন্দোলনের মতো আকর্ষণীয় অফার দিচ্ছেন সিপিএম দলের পোড়খাওয়া নেত্রী বলে মত রাজনৈতিক বিশেষজ্ঞদের। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। বিশালগড় বিবেকানন্দ শিশু নিকেতন বেসরকারি বিদ্যালয়ে দ্বাদশে পরিণত হওয়ায় সোমবার বিদ্যালয়ে প্রাঙ্গণে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী ভানুলাল সাহা সহ অন্যান্য ব্যক্তিত্বরা। বিশালগড়ের বনেদি স্কুল বিবেকানন্দ শিশু নিকেতন বেসরকারি বিদ্যালয়টি দ্বাদশে পরিণত হয়েছে। এই উপলক্ষে সোমবার বেলা 2টায় বিদ্যালয় প্রাঙ্গণে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন অর্থমন্ত্রী ভানুলাল সাহা। উদ্বোধক তার ভাষণে বলেন, মেধা কোনো ভগবানের প্রদত্ত বিষয় নয়, ব্রেন চর্চা রাখলে ভালো বিকাশ ঘটে। ছাত্রছাত্রীরা সুস্থ মনে প্রতিদিন 5-6 ঘন্টা নিয়মিত পড়াশোনা করলে পরীক্ষার ফল ভালো করা সম্ভব। অভিভাবকদের উদ্দেশ্যে তিনি বলেন, সন্তানদের গৃহশিক্ষকের চাপাচাপি বন্ধ করে নিয়মিত ছাত্রছাত্রীদের বিদ্যালয়ে পাঠানোর আহ্বান জানান। তাছাড়া প্রতিদিন অন্তত 1 ঘন্টা যেন খেলার সুযোগ দেওয়া হয়। একটা নার্সারি স্কুল কিভাবে একটা দ্বাদশ বিদ্যালয়ে রূপান্তর হতে পারে বিশালগড়ের মানুষ তা প্রতিযোগিতা করেছে। আমরা সবাই জানি একটা ভালো চারা তাকে যদি আমরা রোপণ করি তো বনমহোৎসবের মাস, এটা যিনি রোপণ করেছেন তিনি না দেখলেও শতবর্ষ পরে ময়ূরভ বটবৃক্ষ হিসাবে সে জেগে থাকে। তখন কেউ মনে করে কে লাগিয়েছে। এই দিনের অনুষ্ঠানে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের সচিব স্বপন কুমার পোদ্দার এবং রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত শিক্ষক পরেশ চক্রবর্তী সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। কাঠালিয়া ব্লক এলাকার দক্ষিণ মহেশপুরে পাশাপাশি নির্মিত 2টি সেতুর বিপজ্জনক অবস্থা, উদ্বিগ্ন পথ চলতি মানুষ। কাঠালিয়া ব্লক এলাকার দক্ষিণ মহেশপুর পাশাপাশি নির্মিত 2টি সেতুর বিপজ্জনক অবস্থায় উদ্বিগ্ন পথ চলতি মানুষ। সম্প্রতি একটানা ভারী বর্ষণে দক্ষিণ মহেশপুর কাকরি নদীর উপর স্থানীয় মানুষের স্বার্থে নতুন একটি আরসিসি ফুটব্রিজ নির্মাণের কাজ সম্পূর্ণ করেছিল গ্রাম উন্নয়ন মন্ত্রক কয়েক মাস পূর্বে। কিন্তু পূর্ত দপ্তর যাত্রাপুর থানার সামনে থেকে সোনামুড়া বিলুনিয়া প্রধান সড়কের পাশ দিয়ে একটি পাকা জল নিকাশি নালা নির্মাণের কাজ হাতে নিয়ে ওই ব্রিজ থেকে 100 মিটার দূরত্বে বন্ধ করে দেওয়ায় ভারী বর্ষণে প্রবল জলের তোড়ে গভীর গর্ত হয়ে যায়। এই গর্ত ক্রমশ বাড়তে বাড়তে বর্তমানে বিশাল আকার ধারণ করছে, যা এখন ব্রিজ রক্ষা করাই কঠিন পরিস্থিতির সম্মুখীন। অপরদিকে বৃষ্টির পশ্চিম মাথার অংশে বিশাল এক গাছ যে কোনো মুহূর্তে উপড়ে পড়ে বৃষ্টি সম্পূর্ণ ধ্বংস হয়ে যাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। মঙ্গলবার বন্ধ থাকায় পূর্ত দপ্তর তড়িঘড়ি গাছ কাটা ও মূলত বৃষ্টি কিভাবে রক্ষা করা যায় এ নিয়ে ভাবনা চিন্তা করে লোকজন নিয়ে কাজে হাত লাগায়। অপর বৃষ্টি কালীকৃষ্ণনগর যাওয়ার পথে কাকরি নদীর দক্ষিণ পাশে ভদ্রাবাড়ি ছড়ার উপর। দীর্ঘদিন ধরে এই বৃষ্টির উপর দিয়ে প্রতিনিয়ত কালীকৃষ্ণনগর যোগাযোগের একমাত্র মাধ্যম। প্রবল বর্ষণে ছড়ার জলের তোড়ে বৃষ্টি উপড়ে ফেলার উপক্রম হওয়াতে দপ্তর তড়িঘড়ি লোকবল নিয়ে সংস্কারের কাজে হাত দিয়েছে। স্থানীয় মানুষের আশঙ্কা, যদি এই ধরনের ভারী বর্ষণ আরও চলতে থাকে তাহলে দক্ষিণ মহেশপুরের পাশাপাশি 2টি ব্রিজই নদীগর্ভে বিলীন হয়ে যাবে। কাঠালিয়া থেকে নারায়ণ বৈদ্যের রিপোর্ট, খবর ত্রিপুরা। খবর শেষ করার আগে আবার দেখে নিচ্ছি